বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে এই মুহূর্তে যারা চ্যানেল আই দেখছেন তাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই অনুষ্ঠানটি দেখার জন্য ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম ও চ্যানেল আইয়ের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আপনারা জানেন বাংলাদেশের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের একটি অ্যাসোসিয়েশন হচ্ছে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ। সিডিএফের সদস্য সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং, অ্যাডভোকেসি, তথ্য সংগ্রহ বিনিময়, গবেষণা পরিচালনা, সদস্যদের জন্য তহবিল সংগ্রহ করা ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই শীর্ষক সিডিএফের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের আজ 29তম পর্বটি সদস্য সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাকের সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকের আয়োজনে দুজন অতিথি আমাদের সাথে আছেন। বিশিষ্ট ব্যাংকার জনাব মাসরুর আরিফিন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সিটি ব্যাংক লিমিটেড, এবং উন্নয়ন ব্যক্তিত্ব ডক্টর খন্দকার আলমগীর হোসেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক গ্রাম উন্নয়ন কর্ম গাক। জনাব মাসরুর আরিফিন, আপনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবিবির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের শুরুতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, সেজন্য অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাইব, দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বা অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ব্যাংকারদের প্রবণতাই থাকে আমাদের শহরে কিছু সেম টাইপের কর্পোরেট কমার্শিয়াল কাস্টমারের কাছেই ছোটা এবং মিডিয়াম সেগমেন্টের কিছু ক্লায়েন্টের কাছে যাওয়া, মধ্যম যারা শ্রেণীর। তো এর মধ্যে থেকে ক্ষুদ্র শ্রেণী যেটা স্মল, কটেজ ও মাইক্রো, এটা আমাদের প্রায় বাদ পড়ে যায়। এর মধ্যে কিছু ব্যাংক বড়োভাবেই এগিয়ে এসছে। এখন ব্যাংকগুলো এই সেক্টরেও তাদের লোন কর্মসূচি চালাচ্ছে এবং এই সেক্টরে তাদের ডিপোজিটের জন্য তারা চোখ রাখছে না। ওখানে একটা বড় বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো টিপিক্যালি আবার এমএফআই এর এই ক্ষুদ্র ব্যবসায়ী সেক্টরে তারা আবার ঢুকে ডিপোজিটটা আহরণ করার জন্য তারা তাদের কাছ থেকে নিতে চায়। তাদের ডিপোজিটগুলো আমি নিব, যেটাকে আমরা ম্যাট্রেস মানি বলি, অর্থাৎ যে টাকাটা ব্যাংকিং সিস্টেমে নাই, সিস্টেমের বাইরে ইনফর্মাল সেক্টরে ঘুরে বেড়াচ্ছে, তাদের টাকাটা ক্যাশ হিসেবেই তারা কিছু বিক্রি করছেন, ক্যাশই রাখছেন, মূল ব্যাংকিংয়ে আসছেন না। তো সেখানে আমি একটা বৈষম্য দেখি যে বৃহৎ এক জনগোষ্ঠী, যার সংখ্যা বাংলাদেশের টোটাল প্রায় এমআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুযায়ী ক্ষুদ্র ঋণ খাতে গ্রাহকের সংখ্যা বর্তমানে 4 কোটিরও বেশি। তার মানে অ্যাকচুয়ালি ক্ষুদ্র ঋণ বাদ দিয়েও যদি ক্ষুদ্র ব্যবসায়ী খাত ধরি, সেটা আরও বিগার সাইজ। তো সেখান থেকে আমি ডিপোজিটটা কালেক্ট করব, বাট তাদেরকে আমি লোন দিব না, এটা তো হতে পারে না। বাংলাদেশের পুরো অর্থনীতির 25% এসএমইর হাতে। প্রায় 1/4 অফ দ্য ইকোনমি ইজ টোটাল জিডিপির ইজ আপনার এসএমই সেক্টর ডিপেন্ডেন্ট। ছোট ছোট দোকান থেকে শুরু করে একদমই ধরেন একটা সিম্পল ট্রেডিংয়ের ছোট একটা ফার্ম, কোনো একটা মাল এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করেন, সবই তো আসলে এসএমইর মধ্যেই পড়ে। কৃষি আর সেই সঙ্গে আপনার গবাদি পশু ইত্যাদি যে আরও কিছু খাত চিহ্নিত আছে, সেগুলো সবই দেখবেন বেসিক্যালি কিছু বড় কর্পোরেট বাদ দিলে ক্ষুদ্র ব্যবসায়ীরাই এগুলির সাথে সংযুক্ত। ক্ষুদ্র ঋণের যদি সংখ্যাটা দেখেন, ওইটারও প্রায় 85 to 90% কিন্তু ওমেন এন্টারপ্রেনার্স। সো একটা শুধু সমাজই আগাচ্ছে তা না, একটা লিঙ্গগত যে বৈষম্য আছে, নারীদের পিছিয়ে থাকা আছে, সেটার জন্যও তো এটা বিরাটভাবে কাজ করছে, কর্মসংস্থান সৃষ্টি করছে। এবং এখানে তাদের আরেকটা বড় জিনিস অবদান রাখে যে এই সেক্টরটাকে যদি আমরা একটু ফর্মাল চ্যানেলে আনতে পারি, যেটা এমএফআইরা পেরেছে, যেটা বিকাশ পেরেছে, ব্যাংকগুলো যদি এখন তাদেরকে ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে পারি, তাহলে তাদের মধ্যে কিন্তু সঞ্চয়ের অভ্যাসটাও বাড়বে। সঞ্চয়ের অভ্যাস যদি ওখানে বাড়ে, পুরো দেশের কিন্তু সেভিংসের রেটও বাড়বে। সবাইকে নিয়ে কাজ করতে হবে, তাহলে যে উন্নয়ন, সেই উন্নয়নটা টেকসই হয়। কেউ না কেউ যদি ওখানে বাদ পড়ে যায়, কেউ না কেউ যদি মার্জিনে থাকে, কেউ না কেউ যদি মার্জিনাল থাকে, তাদের শিক্ষা দীক্ষাও কখনো হবে না। তারাও কিন্তু বৈষম্যের মধ্যে থেকেই তারা বড় হচ্ছে, তারাই বৈষম্যে শোষিত নিপীড়িতই থাকবে। তো এখানে সার্বিকভাবে আমরা চেষ্টা করছি কাজ করতে। এদের অবদান অস্বীকার করার কোনো উপায়ই নেই। আজকে প্রায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে, আমার ডেটাতেই আছে প্রায় 2.5 কোটি।
তো 18 কোটি লোকের দেশে 2.5 কোটি লোক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পাচ্ছে বলে তারা নতুন একটা বিভিন্ন ধরনের ফল ফলাদি উৎপাদন করা থেকে শুরু করে, আগেই তো বললাম পশু সম্পদ বা প্রাণী সম্পদ, দেন মৎস্য, দেন আপনার নর্মাল ট্রেডিং, দেন লাইট ইঞ্জিনিয়ারিং, কোনটা আপনি বাদ দিবেন? একটা ঝিনাইদার মতন জায়গায় শাড়ির দোকান, সেটারও যেমন একটা মাত্রা বহন করে অর্থনীতির জন্য, ওই শাড়ির দোকানটা ওখানে দরকার, আবার একটা ছোটো একটা রেস্টুরেন্ট ওখানে, সেও তো অর্থনীতিতে অবদানটা রাখছে। তো সবাইকে নিয়ে উন্নয়নের জন্য চিন্তা করলে আমাদের ব্যাংকগুলোর দিক থেকে ভাবলে বলবো যে এদের ডিপোজিটটা নিয়ে বিকাশ ওয়ালেটে বা ব্যাংকের ওয়ালেটে নিয়ে ওই চিন্তা থেকে বের হয়ে এসে এদেরকে আপনার অ্যাক্সেস টু ক্রেডিটটা আমাদের দেওয়া উচিত, যেখানে এমএফআইয়ের অনেক আগানো ব্যাংকগুলির থেকে। থ্যাংক ইউ। আমি আসবো এখন ডক্টর আলমগীরের কাছে। আপনি গ্রামীণ সমাজ উন্নয়নে আপনার যে গ্রাম উন্নয়ন কর্ম প্রতিষ্ঠানটি তৈরি করেছেন, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো একটা গল্প আছে বা আপনার পরিশ্রমের কিছু ইতিহাস আছে। একই সাথে আপনি আমাদেরকে বলবেন আপনার প্রতিষ্ঠান কি কি কাজের সাথে এখন নিয়োজিত? গ্রাম উন্নয়ন কর্ম 1993 সালে আমরা শুরু করি একটি নন ফর্মাল স্কুল দিয়ে। এটা হলো আমার যাত্রা শুরু। ওই স্কুলের একজন টিচার ছিল, 30 জন ড্রপ আউট স্টুডেন্ট ছিল যারা অসহায় নদী ভাঙ্গন এরিয়াতে, তারা প্রাইমারি থেকে ড্রপ আউট হয়ে তারা ওখানে ভর্তি হয়। একজন টিচার আর আমি ওই স্কুলের সুপারভাইজার। তখন আমার চিন্তা হলো যে এদেরকে শুধু খালি ঝরে পড়ছে 30 জন বাচ্চা, এদেরকে সংগঠিত করলেই কিন্তু আমার মনে হয় না যে আমার কাজ শেষ হলো। তখন আমার চিন্তা হলো যে গাককে আমি যে আরও কী কী অ্যাক্টিভিটির সাথে তাদেরকে জড়ানো যায়, বা তখন আমি সমিতি গঠন করলাম। এই সমিতি গঠন করতে গিয়ে দেখলাম তাদের নানাবিধ সমস্যা, যে তাদের কারো শিক্ষা নাই, কারো স্বাস্থ্য নাই, কাজ নাই, অভাব অনটনের মধ্যে আছে। তখন আমি চিন্তা করলাম যে এদের নিয়ে আমি কিভাবে তাদের আয় বৃদ্ধি করা যায়, তাদের সামাজিকভাবে তাদের এই যে মূল্যবোধ কিভাবে বাড়ানো যায়, তাদের বিভিন্ন কাজে কিভাবে তাদের জড়ানো যায়। তখন কিন্তু আমি সমিতি করে সেভিংস, যে 1 টাকা করে সেভিংস নিয়ে শুরু করলাম, 1 টাকা। তখন তারা 1 টাকা দিয়ে সেভিংস শুরু করতে করতে সাপ্তাহিক 1 টাকা তারা 1 টাকা জড়ো করবে, এবং যদি 1 বছর তারা 1 টাকা সঞ্চয় জমা করতে পারে তখন আমরা তাদের 500 টাকা ঋণ দেবো। এই দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু। আমরা তখন চিন্তা করলাম যে এদের এই 1 টাকার থেকে তাদের আমরা যদি 500 টাকা ঋণ দিই, এরও তো তাদের অভাব বা তাদের চাহিদা মিটাপ হবে না বা প্রতিপালন করতে পারবে না। তখন আমরা কিন্তু পিকেএসের মতো একটা অর্গানাইজেশনের সাথে আমরা লিঙ্ক আপ হই। আস্তে আস্তে আমাদের তখন 2000, 5000, 10,000, 20,000 এইভাবে আমরা ঋণ কার্যক্রম শুরু করলাম। পাশাপাশি অন্য অন্য দেশি বিদেশি দাতা সংস্থা আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, তারপরে স্যানিটেশন, তারপরে নিরাপদ পানি, নানাবিধ কাজের সাথে আমরা ডোনারের সম্পৃক্ত হয়ে আমরা তাদের সবাইকে নিয়ে কাজ করার সুযোগ পেলাম। আমি যখন শুরু করছিলাম যে আরফিন ভাই, আমরা তখন 2600 টাকা আমার তখন ক্যাপিটাল ছিল। আমাদের আজকে 15 লক্ষ পরিবার আমি কাজ করছি 58টা জেলায়, এবং আমাদের প্রায় 8000 স্টাফ আমাদের কাজ করছে, এবং 500 অফিস সারা দেশে। এবং আমাদের আরও আমাকে ভালো লাগে, আমাদের এখন ইয়ারলি বাজেট 10,000 কোটি টাকা। ক্ষুদ্র ঋণের পাশাপাশি আপনারা আর কি কি ধরনের কাজগুলো? ক্ষুদ্র ঋণের পাশাপাশি যেমন আমরা শিক্ষাতে আমাদের 50,000 স্টুডেন্ট, আমাদের 1500 স্কুল আছে আমাদের নন ফর্মাল। বিশাল ব্যাপার। আমরা বিশেষায়িত হাসপাতাল করছি, যেমন ঢাকাতে এবং দিনাজপুরে এবং বগুড়াতে, এবং 100 টাকা দিয়ে আমরা মানুষের চোখের অপারেশন করি, এবং আমরা এই পর্যন্ত প্রায় 40,000 স্থানীয় অপারেশন ফ্রি করেছি। যে উত্তরা 13 নম্বর সেক্টরে আমাদের একটা হাসপাতাল আছে, এখানে মানুষ কিন্তু 100 টাকা দিয়ে সেবা নেয়, এবং সে বিশেষায়িত চিকিৎসকের মাধ্যমে। এখানে আমাদের প্রায় 15 জন চক্ষু বিশেষজ্ঞ ওখানে কর্মরত আছে। মাসুর ভাই, আমাদের আপনি জানেন যে সেক্টরে প্রায় 7 শতাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান আছে, এবং এই 7 শতাধিক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যে এখন প্রায় 4 কোটি গ্রাহককে নিয়ে কাজ করে, এবং 2 লক্ষ কোটি টাকা কিন্তু এদের লোন আউটস্ট্যান্ডিং আছে। এবং এদের যে বড় একটা বিষয় সেটা হলো যে তহবিলের সোর্স, এই সোর্সটা কিন্তু আপনাদের থেকে মানে ব্যাংক থেকে প্রায় 14%, এবং তাদের যে সারাদিনের কাজকর্ম, তাদের যে সেভিংস সংগ্রহ করে এবং বছর শেষে যে উদ্বৃত্ত হয়, সেভিংস এবং আয় উদ্বৃত্ত,
এই দুইটা কিন্তু 10% আপনাদের কাছে জমা থাকে। তাছাড়া সারা দিন শেষে যে টাকাটা মাঠ থেকে তারা পায়, এই টাকাটা কিন্তু আলটিমেটলি আপনাদের কাছে দিয়ে দেয়, মানে তাদের কিন্তু কোনো ভরসা নেই। এবং এর মাঝে যে বিষয়টা হয় যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর তেমন আর্থিক সংকট না থাকলেও ছোট মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে এদের কিন্তু একটা আর্থিক সংকট রয়ে গেছে। তো এদের এই আর্থিক সংকটটা মোকাবেলা করে কিভাবে এদেরকে আপনাদের সহযোগী হিসাবে আরো এগিয়ে আনা যায়, একটু যদি আমাদেরকে বলেন। কেন এদের তহবিলটা, এদের যে 14% টোটাল ফান্ডটা আসলে একটা বড় অংশ আমাদের কাছ থেকে আসে। আমার মনে হয় তার চেয়েও বোধহয় বড় অংশই ব্যাংক থেকে আসার কথা, কারণ আমাদের ব্যাংকগুলো টোটাল ঋণের প্রায় 18%, 19% কিন্তু এই খাতে দেওয়া। তো টোটাল ব্যাংক লোন 18 লক্ষ কোটি টাকা, তার 18%-এ সো আর বিগার সাইজ হবে হয়তো বা না। আমাদের তথ্যটি 24 জুন। আচ্ছা, 24 জুন না, বেশি ফারাক হওয়ার কথা না, বাট আবার ডিপেন্ড করে যে আমি কি সিএমএসএমই নিয়ে বলছেন নাকি এর মধ্যে মিডিয়াম সেগমেন্টও যোগ করছে। যাই হোক, আমরা অঙ্কের বিচারে না যাই, একটা বড় অংশই ব্যাংক থেকে আসে। এখানে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকজন আছে জায়ান্ট, যেমন ধরেন ব্র্যাক অ্যাজ এন এনজিও, তার লোন কর্মসূচিতে প্রায় 45,000 কোটি টাকা এখন আউটস্ট্যান্ডিং। আবার দিকে গ্রামীণ, তার প্রায় 32,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং। নাও আমি যে জিনিসটাতে বলতে চাচ্ছি, আজকাল এসএমই নিয়ে বলতে চাই, আমরা মিডিয়ামকে নিয়ে বলি না, আমরা মূলত চলে যাই ওই যে আপনার কটেজ মাইক্রো স্মলে, যেটা আমরা ক্ষুদ্র ঋণ যারা পায় তাদের ওদিকে চলে যাই। সো টোটাল কিন্তু অবদানটা 1/3 অফ দ্য ইকোনমি এই একদম এসএমই ফাউন্ডেশন খাত যেভাবে চিহ্নিত করে সেভাবে গেলে ব্যাংক ঋণের 18.40, 19% এই খাতে দেওয়া হচ্ছে। আমরা মেইন কথাতে আসি, এখানে আলটিমেটলি তহবিলের উৎস কিন্তু বহুমুখী করতে হবে। আপনার এই যে ধরেন পিকেএসএফ এর এখন যে প্রজেক্টটা চলছে, আপনার 3,000 কোটি টাকা তারা ঋণ বিতরণ করতে চাচ্ছে, আমাদেরকে ক্রেডিট গ্যারান্টি দিচ্ছে। পিকেএসএফ এর সাথে আমি বড় ব্যাংকগুলোর মধ্যে, শীর্ষস্থানীয় রেটিংপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে সিটি আমরা প্রথম সাইন আপ করলাম, 500 কোটি টাকা, ভালো ক্রেডিট গ্যারান্টি দিচ্ছে। এই কিন্তু খাত বহুমুখী হয়ে যাচ্ছে, ব্যাংকের ঋণ না নিয়ে পিকেএসএফ এর গ্যারান্টির এগেনস্টে আবার আমি হয়তো দিচ্ছি, বাট পিকেএসএফ গ্যারান্টি দিচ্ছে বলে আমি দিচ্ছি। তো গোড়ায় কিন্তু পিকেএসএফ। ঠিক তেমন এখানে ইন্টারন্যাশনাল যারা মাল্টিল্যাটারাল আছে তাদেরকে নিয়েও আপনাদের যারা আছেন, যেমন সিডিএফ, তারা কিন্তু কাজ করতে পারেন। পরে আপনারা ফান্ডটা আনলেন, বড় বড় গ্লোবাল মাল্টিল্যাটারাল, আইএফসি, এডিবি, এফএমও, ডিইজি, তারা আসতে পারে, আবার এখানে বন্ড ইস্যু করতে পারেন। আপনারা সিডিএফ থেকে দেখেন বন্ড ইস্যু করতে পারেন কিনা। আমি সিডিএফ এর মেমোরেন্ডাম অফ আর্টিকেল বা অ্যাসোসিয়েটিভ আর্টিকেল আমি জানি না, আন্ডারস্ট্যান্ডিং এমওইউ বা আপনার এওএ, তো আপনারা জানেন ভালো, বাট বন্ড একটা ইস্যু করা যায়। এটা বন্ড ইস্যু করে সবাই একটা ক্ষুদ্র ঋণ খাতে বন্ড তৈরি হলো, আমরা সবার জন্য জনগণ উন্মুক্ত হলো, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীও আসলো, ব্যক্তি বিনিয়োগকারীও বন্ডে বিনিয়োগ করলো। আপনারা অফিসিয়ালি রেটেড একটা বন্ড, পিছনে আমরা থাকলাম। আপনার ওভাবেও তো তহবিলের উৎস বাড়ানো যায়, তহবিলের উৎস বিদেশিদের কাছ থেকে বাড়ানো যায়। দেন আমি যেটা বলতে চাচ্ছি যে এই তহবিলের আবার কি হয়, যদি আপনারা আপনাদের খাতের কার্যক্রমকে যদি কস্ট এফেক্টিভ বা সাশ্রয়ী না করেন, তহবিল যাই থাকবে তা আলটিমেটলি কম হয়ে যাবে। তো এখানেও আপনারা ডিজিটাল অ্যাডাপশনটা খুব দরকার। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো তারাও ধরেন জননির্ভর যেটা দরকার সেটা তারা করছে, বাট তারা যদি ধরেন আরও ডিজিটালি যায়, আমাদের এজেন্ট ব্যাংকগুলোর সাথে যদি আরও সম্পৃক্ত হয়ে আমরা কোনো একটা অফিসিয়াল স্ট্রাকচারাল জায়গায় আসতে পারি, দেখা যাবে যে আপনার তহবিল যেটুকুই আছে তার সদ্ব্যবহার হচ্ছে এবং তার আরও সাশ্রয়ী ব্যবহার হচ্ছে। সো আই ক্যান গো অন অ্যান্ড অন। আমি এখানে আমার সিটি ব্যাংকের কথা বলি, এসএমই খাতে 7,500 কোটি টাকা আমরা দিয়েছি, এর মধ্যে 2,000 কোটি টাকা এম খাতে, তার মানে আমার ক্ষুদ্র ঋণ ভলিউম 5,500 কোটি। তো একটা কমার্শিয়ালি মোটিভেটেড ব্যাংক যে কিনা কাজ করে আরবান বড় সেগমেন্টে, বড় ক্লায়েন্টের সাথে, পাওয়ার সেক্টরে, সেও কিন্তু 5,500 কোটি টাকা ক্ষুদ্র ঋণে দিয়েছি। আবার ওদিকে ধরেন বিকাশ, সিটি ব্যাংক ডিজিটাল ন্যানো লোন, অ্যাবসলিউটলি ক্ষুদ্র ঋণ, এগুলি 4,000 টাকা গড়ে লোন ভ্যালু, 3,600 কোটি টাকা এখানে দেওয়া হয়েছে, যেটা 2%-এরও নিচে আপনার এনপিএল। তো এই যে ধরেন নতুন নতুন ডিজিটালি আগানোর চিন্তা ক্ষুদ্র ঋণ দেওয়ার, তাতেও কিন্তু আরও নতুন তহবিল ঢুকবে, যেগুলো ঠিক ব্যাংক তহবিল বা ব্যাংক থেকে আপনি ঋণ নিয়ে দিচ্ছেন এটা বলা যাবে না। দেখা যাবে যে না, এটা অন্যভাবে কাজ করছে, ডিরেক্টলি ধরেন আপনারাই করছেন, আমরা আপনাদেরকে দিচ্ছি, সেটা একটা কথা, আবার আমরা ডিরেক্টলি করছি সেটা কিন্তু আর একটা কথা। তো এবং বিদেশি তহবিল আসা খুব জরুরি।
বাংলাদেশের এই খাতটা অনেক বড়, অনেক বিদেশি প্রতিষ্ঠান এখানে কাজ করছে। আমার মনে হয় মাল্টিল্যাটারালগুলো একসাথে মিলেও আপনারা কাজ করতে পারেন। এখন আমাদের গ্রাম উন্নয়ন কর্মের কিছু ডকুমেন্টারি আমরা দেখব। আর্থসামাজিক উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে গ্রাম উন্নয়ন কর্ম গাগ। 1993 সালে বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলার ধনতলা গ্রামে অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে গাগ এর আত্মপ্রকাশ। সমাজের পশ্চাৎপদ, অবহেলিত ও সুবিধা বঞ্চিত দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবন জীবিকার উন্নয়নে এই সংস্থার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগী সংস্থা হয় 1998 সালে। এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পায় 1999 সালে। 2008 সালে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর সনদ পেয়েছে। বর্তমানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও আয়বর্ধনমূলক কর্মসূচি পরিচালনা করছে। সরকারি বেসরকারি দেশি বিদেশি দাতা সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 7টি বিভাগের 56টি জেলায় কাজ করছে গাগ। দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু সেবা নিশ্চিতে চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেছে গাগ। ঝরে পড়া ছেলে মেয়েদের করেছে স্কুলগামী। প্রতিষ্ঠা করেছে শিক্ষা প্রতিষ্ঠান, যুব কর্মসংস্থান সৃষ্টির প্ল্যাটফর্ম সামাজিক এন্টারপ্রাইজ। আরও উদ্যোগের মধ্যে রয়েছে রূপান্তরিত জ্বালানি শক্তি কর্মসূচি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন কর্মসূচি। আছে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতিতে মৎস্য চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, পরিবেশ সম্মত কৃষি চর্চা, শস্য বহুমুখীকরণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, বাজারজাতকরণ, অবকাঠামো উন্নয়ন। আরও আছে সামাজিক যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি উন্নয়ন, সমৃদ্ধি কর্মসূচি, কৃষি শস্য বীমা কার্যক্রম, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন, নিরাপদ মাংস ও ফর্টিফাইড ডিম উৎপাদন ও বাজার উন্নয়ন, জিডিপি কর্মসূচি, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন ও ত্রাণ কার্যক্রম এবং প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম, কৈশোর কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। সমাজে অবহেলিত এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনে অভিযোজন, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন এবং আয়বর্ধনমূলক বিভিন্ন কর্মকাণ্ড। এসব বহুমুখী কর্মকাণ্ডে নিয়োজিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে বদ্ধপরিকর গাগ। স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আপনারা কাজ করছেন। গ্রিন এনার্জি নিয়েও আপনাদের কাজ রয়েছে। ক্ষুদ্র ঋণের পাশাপাশি এই ধরনের কাজ করার পেছনে আপনাদের যে প্রেরণা বা উদ্দেশ্য এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমরা কিন্তু ইনফর্মাল সেক্টরের মানে এনজিওতে আমরা কাজ করি, গ্রামে এবং রিমোট প্রত্যন্ত এলাকা যেখানে কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স যাওয়ার সুযোগ কম, সেগুলো মানুষকে সংগঠিত করেই কিন্তু আমরা এই ধরনের সেবা, ক্ষুদ্র ঋণ বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, প্রাণী সম্পদ উন্নয়ন বলেন, মৎস্য বলেন, পশুপালন, গবাদি পশু, কৃষি সেক্টরে কিন্তু যেমন আমি আপনার আরফিন ভাইয়ের যেটা আর একটা উল্লেখ না করলেই নয় যে ওনাদের সাথে কিন্তু আমাদের একটা পার্টনারশিপ আছে আমাদের CSR ফান্ডে, যে সিটি ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু ওইখানে একটা হলো টেকনোলজি, আর একটা হলো প্রসেসিং, আর একটা হলো মার্কেটিং, এই দুটাতে আপনাদের ওনারা আমাদের যে ফাইন্যান্স করছে, এত কৃষকেরা যেভাবে তারা স্বাবলম্বী হয়েছে, CDF-কে অনুরোধ করব যে আমাদের এটাকে ভিজিট করে এটাকে আরেকটু তাদের কার্যক্রমকে ইয়ে করা, সেটা আমরা করব, যে আমরা তখন হবে কি তারা উৎসাহিত হবে। এবং মডার্ন টেকনোলজি যেটা দিয়েছি, এই টেকনোলজি পাওয়ার ফলে তাদের কিন্তু মানে প্রোডাক্টিভিটি বাড়ছে, কর্মসংস্থান হয়েছে এবং কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করার ফলে তারা কিন্তু বাজারে ন্যায্য মূল্যও তারা পেয়েছে। তাহলে ভালো অ্যাক্টিভিটিগুলো যদি আমরা মানুষের কাছে প্রচার করি তখন কিন্তু সফল উদ্যোক্তারা আরও তৈরি হবে এবং ফলে আরও কর্মসংস্থান ব্যাপকভাবে দেশের তৈরি হবে। মাসুর ভাই, আপনি জানেন যে আমাদের যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি আছে, এরা সবাই কিন্তু স্বেচ্ছাশ্রম
দিয়ে কাজ করে, ভলান্টারি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এবং এরা কেউ কিন্তু শেয়ার হোল্ডার না বা মালিক না, ওনার না। তো আমাদের সেই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে একসময় বলা হয়েছিল যে প্রতিষ্ঠানগুলোকে আপনারা সিআইবিতে অন্তর্ভুক্ত করেন, প্রতিষ্ঠানের যে গভর্নিং বডি আছে গভর্নিং বডির মেম্বাররা যেন সিআইবির ক্লায়েন্ট না হয়। তো এটা কিন্তু অর্ডার থাকলেও বিভিন্ন সময় আমরা দেখছি ব্যাংক এটা পরিপালন করতে পারছে না বা করছে না। এটা নিয়ে যদি আপনি একটু কাইন্ডলি বলেন। যে এখানে আমি একটু কনফিউজড, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক আপনি বলতে চাচ্ছেন যে বলছে যে এমএফআই প্রতিষ্ঠানগুলো যেন আমরা সিআইবি কালেক্ট করি। তো এমএফআই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা লোন দিতে যাই, এত বড় দেশ এবং এখানে জানেন ব্যাংকিং সেক্টরে কি হয়েছে, তাই না? প্রায় 14, 15, 16টা ব্যাংকের আজকে কি অবস্থা। তো প্রচুর তো ব্যাড লোনে দেশ ভুগছে। 4 লক্ষ কোটি টাকা ফর্মাল এনপিএল, আরও 7 লক্ষ কোটি টাকা ডিস্ট্রেসড অবস্থায় আছে। টোটাল 10-11 লক্ষ কোটি টাকার প্রশ্ন 18-19 লাখ কোটির মধ্যে। সেখানে সিআইবি খুব অপরিহার্য একটা বিষয়। সুশাসন যদি নিশ্চিত করতে হয়, গভর্নিং বডি যদি স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করেন কোনো সদস্য, বাট উনি যদি কোথাও কোনো ঋণ খেলাপি হয়ে থাকেন, সেটা কিন্তু ভালো কথা না। তো আমাদের এইসব বিষয়ে আবেগ পরিহার করে আমি অ্যাজ এ ব্যাংকার বলবো যে সুশাসনের স্বার্থে এবং স্বচ্ছতার স্বার্থে বরং এটা আলিঙ্গন করে নেওয়া উচিত যে স্বেচ্ছাশ্রম দেন আর স্বেচ্ছাশ্রম না দেন, লাভজনক কাজ করেন আর অলাভজনক করেন, বাট সিআইবি ইজ সামথিং। আপনার সাথে যেহেতু আমার ঋণের কাজও হবে, আজকে ডিপোজিটের কাজ হচ্ছে, আপনি আপনার ডিপোজিট আমার কাছে রাখছেন, কালকেই তো আমি হয়তো আপনাকে লোন দিব। তো আপনার প্রতিষ্ঠান অন্য কোনো ব্যাংকে খেলাপি, বা আপনি ওই প্রতিষ্ঠান ট্রাস্টি বোর্ডে, আপনার কি ট্রাস্টি বোর্ড নিশ্চয়ই, এটা অনেকটা ট্রাস্ট। তো ট্রাস্ট বোর্ডের সদস্যরা অন্য কোনো না কোনো ব্যাংকে খেলাপি, এই খেলাপি ঋণ কালচারেও তারপরে ধরেন সিটি ব্যাংক তাকে 50 কোটি দিয়ে বসবে, ওই ব্যক্তি তো একটা প্রভাব রাখতেই পারে ওই গভর্নিং বডিতে। তো আমার কাছে মনে হয় যেখানে স্বচ্ছতার কথা আসছে, যেখানে সুশাসনের কথা আসছে, সেখানে আমরা রাগঢাক না করি। সিআইবি নেওয়া হলে নেওয়া হোক, সিআইবি তো নিতে এখন আর কয়েক মিনিটের মাত্র ব্যাপার। তো আমি এটাতে হয়তো বা আপনাদের অপোজিট মন্তব্য করলাম, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশে লোনের যে সংস্কৃতি, যেখানে 18 লক্ষ কোটির মধ্যে 10 লক্ষ 11 লক্ষ কোটির প্রশ্নবিদ্ধ লোন, সেখানে আমার কাছে মনে হয় আপনারা বরং সুশাসনটা নিজেরাই নিশ্চিত করেন। আমরা ব্যাংকগুলো তখন আরও এগুলির ছাপ দীর্ঘমেয়াদে মধ্যম মেয়াদে ঠিকই পড়বে। ব্যাংকগুলো জানবে যে হ্যাঁ, এখানে স্বচ্ছতা আছে, এখানে যা কিছু বলি তার স্পষ্টতা আছে, এবং এটা বেটার, সেক্টরের জন্যই বেটার। দারিদ্র্য বিমোচন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এবং এখানে আপনি প্রতিবন্ধকতার সম্মুখীন কোনো না কোনো সময় হয়েছেন বা এখনো হচ্ছেন। এগুলো কিভাবে উত্তরণ করা যায়, বা এ নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমাদের প্রতিবন্ধকতা হলো সবচেয়ে তহবিল একটা সংকট। এখন আরিফিন ভাই ভালো জানবেন এই সেক্টরে, যেমন উনি বললেন যে 18 বা 20 লক্ষ কোটি টাকার মধ্যে 10 লক্ষ বা 11 লক্ষ কোটি টাকাই সন্দেহজনক। তা এই টাকাগুলো কিন্তু এই যে গ্রামের দরিদ্র মানুষেরা কিন্তু এইগুলোতে খেলাপি নয়, কিন্তু এটা কিন্তু একটা বড় স্ট্রেংথ কিন্তু আমাদের। আমরা কিন্তু মাইক্রো লেভেলে কাজ করি। আমাদের রিকভারি রেট দেখেন যে 99 থেকে 98-এর মধ্যেই, এবং পার অলমোস্ট 5 থেকে 10-এর মধ্যে যে আমাদের মাইক্রো ফাইন্যান্সের। এখন আপনাদের পরামর্শ কি? আমাদের পরামর্শ হলো যে আমাদের তহবিলগুলো যদি আমাদের অ্যাভেলেবল দিতে পারতাম, আর তাদের এই যে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে। আমি এখানে মনে করি আলমগীর ভাই, আপনারা আমাদের সাথে আরো কাজ করেন, আসেন। আমরা কিন্তু ফান্ড নিয়ে ভালো ভালো ব্যাংকগুলো বসে আছি। আমরা জানি যে আপনাদের খাতে লোন দিলেই বরং ওই লোনটা বেশি সেফ, আমরা এটা জানি ভালো মতোই। ওখানে এনপিএল 2ও না, মানে 1.5ও না, তারও নিচে। সেখানে কর্পোরেট সেক্টরে বা কমার্শিয়াল সেক্টরে এনপিএল কত বেশি। আমাদের প্রপার জায়গা আপনি আমাদেরকে দেখাই দিতে পারেন, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে গবাদি পশু, কোনটাতে যেতে রাজি না। একেবারে তো জিরো থেকে আমরা সিটি ব্যাংকই বলেন 5,500 কোটি টাকার লোন ভুক্ত আমার টাইমে শূন্য থেকে তৈরি হলো। 3,600 কোটি টাকা বিকাশে নানু লোন দেওয়া, দুটো একসাথে যোগ করেন 5,500 আর 3,600, প্রায় 9,000 কোটি টাকা ক্ষুদ্র ঋণ খাতে কিন্তু আমার সময় চলে গেছে। একসাথে কাজ করি, আসেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আজ আমরা অতিথিগণের কাছ থেকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন অবদান, চ্যালেঞ্জ সম্পর্কে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলছে এবং কি কি পদক্ষেপ নিলে ভবিষ্যতে এর গতি আরও ত্বরান্বিত হবে। আজকের অতিথি জনাব মাসুর আরিফিন, ব্যাংকিং
সেক্টরের পুরোধা নেতা। আমি তাকে আমাদের এই অনুষ্ঠানে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গ্রাম উন্নয়ন কর্ম গাগ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আলমগীর ভাই, আপনি আমাদের কাছে এসে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানালেন। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ। শুধু দর্শক, আগামীতে বিশিষ্ট জন ও এমএফআই সংশ্লিষ্ট অভিজ্ঞজনকে কাছে নিয়ে আমরা আরও তাদের মূল্যবান বক্তব্য শুনব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।